গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা অসাধারণ ভিয়েতনামি সিনেমা সম্পর্কে জানতে চলেছি এবং এই ভিয়েতনামি সিনেমাটা মোটেও কোরিয়ান সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। ইভেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে। সিনেমাটার IMDb রেট হচ্ছে 10/7 এবং নিশ্চিত থাকো এই সিনেমাটা তোমার এত ভালো লাগবে। তো চলো বাড়তি কথা না বলে আমরা মূল সিনেমাতে যাই। তো এই সিনেমার গল্পের শুরু হয় 38 বছর বয়সী একটা সুন্দরী মহিলাকে দেখিয়ে, যার নাম হচ্ছে মাই কোডং। তবে এখন থেকে এই পুরো গল্পে আমরা শুধুমাত্র তাকে মাই বলেই ডাকবো এবং সে তার ছোট শহর থেকে এই দীর্ঘযাত্রা পার করে আজই ভিয়েতনামের একটা বড় শহরে এসে পৌঁছেছে। আর মায়ের লক্ষ্য হলো সে এখানে কাজ করে এখান থেকে অনেক বেশি টাকা উপার্জন করবে, যাতে সে নিজের পাশাপাশি তার যে একটা মাত্র মেয়ে রয়েছে তাকেও একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে। আর এই শহরের যে কলোনিতে সে থাকতে এসেছে এটা একবারে বস্তি এলাকা, মানে খুব থার্ড ক্লাস মানুষ এখানে বসবাস করে, গরিব মানুষ, তার উপর মনে করে থার্ড ক্লাস। এবং সিঁড়িতে ওঠার সময় সে তার হবু প্রতিবেশীদের দেখে বুঝে যায় যে এরা বেশ নিচু মানের এবং নিচু মেজাজের একটা এলাকা আর কি, এবং এখানকার বাসিন্দাদের বেশিরভাগই হয়তো ঝগড়া করার ওস্তাদ। তো যাই হোক, এরই মাঝে 23 বছরের একটা ছেলে যে বেশ তাড়াহুড়োর মধ্যে ছিল, সে ভুলবশত মায়ের সঙ্গে ধাক্কা খায়। আর এই ছেলের নাম হচ্ছে ডংজিল এবং মায়ের পর এই ছেলেটাই হচ্ছে আমাদের গল্পের দ্বিতীয় মূল চরিত্র। তো যাই হোক, সে তার ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তার মালামাল তুলে দিয়েও তাকে রুম পর্যন্ত পৌঁছে দিতে আসে। আর এখানে লক্ষ্য, মায়ের বয়স যদিও 35 হয়ে গিয়েছে, মানে আমার সমান বয়সী, তবে তারপরেও তাকে দেখে বোঝা যায় না, আর এর জন্যই হয়তো হেল্প করছে। তো যাই হোক, এরপর মাই সেখানে পৌঁছানোর আগেই এইবারের মালকিন আগে থেকে রুমে ছিল। এই মালকিনও এখানকার বাকি মানুষদের মতোই খুব মনে করে থার্ড ক্লাসের। তো সে করে কি, মায়ের কাছ থেকে 3 মাসের অগ্রিম ভাড়া তো নেয়, পাশাপাশি মাইকে তার ব্যক্তিগত জীবনেও প্রশ্ন করে, ওইটা হস্তক্ষেপ করে এবং জিজ্ঞাসা করে তুমি এই বয়সে এসেও কেন একজন সিঙ্গেল মাদার। তবে মা এই মহিলাকে বেশি পাত্তা দিতে চায় না, এই কারণে সঙ্গে সঙ্গে সে করে কি ওই মহিলাকে টাকা দিয়ে বিদায় করে দেয়। আর যাওয়ার সাথে সাথেই সে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়ে, কিন্তু ঘরের যে হাল। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডংজিল নামের সেই ছেলেটি মায়ের ঠিক সামনের ঘরেই থাকে। আর শখের বসে সে পিয়ানো বাদক হওয়ার পাশাপাশি তার প্লেবয় ভাবমূর্তির কারণে এই এলাকায় তার যথেষ্ট বদনাম রয়েছে, মানে এমবি আর কি। এবং আজও সে তার রুমে কোন একটা মেয়েকে ডেকে এনে এসেছিল, বাট তখনই আরেকটা মেয়ে আসে এবং দুইটার মধ্যে ঝামেলা বেজে যায়। আর এরপর আমরা দেখতে পাই ঘর পরিষ্কারের কাজ শেষ হওয়ার পরে মাই যখনই তার ব্যালকনিতে আসে, তখন সে দেখে যে ডংজিল নামে সেই ছেলেটি তার ঘরের ঠিক সামনেই থাকে। আর এখানে ডংজিল তাকে যেভাবে দেখছিল, দেখে বোঝা যাচ্ছিল যে প্রথম দেখাতে সে মাইকে পছন্দ করে ফেলেছে, যদিও তাদের বয়সের পার্থক্য অনেক, প্রায় 15 বছরের, তবে তারপরেও বুঝতেই পারছো। তো যাই হোক, আমরা দেখতে পাই মাই তার মেয়ে মিনের সঙ্গে ভিডিও কলে কথা বলে। তার মেয়ের বয়সও মোটামুটি 12-13 বছর এবং তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তাদের মা বেটির সম্পর্ক অনেক ভালো। আর মিনও খুব ভালো মতোই জানে, মানে মায়ের মেয়েও খুব ভালো মতো জানে যে তার মা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক পরিশ্রম করছে। আর এর পরবর্তী দৃশ্যে আমরা জানতে পারি যে মাই এই শহরের একটা ম্যাসাজ সেন্টারে কাজ করতে এসেছে। আর তার কাজের দক্ষতা এবং পেশাদারের মনোভাবের কারণে সে কিছুদিনের মধ্যে সেখানকার বেশিরভাগ কাস্টমারের প্রিয় থেরাপিস্ট হয়ে ওঠে। আর এই কারণেই তার সাথে কাজ করা বাকি যে সহকর্মীরা ছিল তারা মনে মনে ওকে হিংসা করা শুরু করে এবং কর্পোরেট লাইফের এটা খুব খারাপ একটা বিষয়। আর এরপর আমরা দেখি ডংজিলও মায়ের কাছে মাসাজ করানোর জন্য আসে। তো মাইকে দেখে সে এখানে ফ্লার্ট করার কোনো সুযোগ হাতছাড়া করে না, কিন্তু মায়ের কাছে ও জাস্ট একটা কাস্টমার ছিল। তো সে অনেক পেশাদারিত্বের সাথে ওকে মাসাজ দিয়ে বিদায় করে দেয়, কিন্তু ডংজিল হয়তো মাইকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিল আর এজন্য সে প্রতিদিন এখানে আসতে শুরু করে। আর মাই ওই বিষয়টা বুঝতে পারে যে ছেলেটা একটু চঞ্চল উশৃঙ্খল টাইপের আর একটু এমবিও টাইপের। এমবি মানে কি বুঝতে পারছো? কমেন্টে লিখে এমবি মানে কি। তো এর জন্য খুবই কৌশলভাবে ওকে সামলায়। তো যাই হোক, মাই কিন্তু ডংজিলকে নিজের কাছ থেকে ওকে দূরে রাখার চেষ্টা করছিল, কিন্তু এতে ডংজিলের মনে তত বেশি কৌতূহল বাড়ছিল। তো যাই হোক, মাই তার আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বেশি খুব একটা বলতো না, কারণ তাদের সাথে কথা বললে ঝামেলা, সব থার্ড গ্রেডের। তবে প্রতিবেশীরা এখন তো ওকে বিরক্ত করার এতটুকু সুযোগ পেলেও ছাড়তো না। তো একদিন হয় কি, কোনো সুযোগ না পেয়ে একদিন ইচ্ছা করে ওর ঘরের সামনে ময়লা ফেলে দেয় যাতে ঝগড়া লাগানো যায়। কিন্তু পরবর্তীতে মাই যখন তাদের সঙ্গে কথা বলতে চায়, সকল মহিলার একসঙ্গে দল পাকে ওর উপর চড়াও হয়। আর এই মানুষদেরকে তো আগে থেকেই ডংজিল চেনে যে এরা হয়তো ঝগড়া করা ওস্তাদ এবং এদের ঝগড়া না করলে ভালো লাগে না। তো সঠিক সময় এরপর ডংজিল এসে পৌঁছে এবং ঝগড়া থামিয়ে ওই মহিলাদের ভাগিয়ে দেয়। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে মায়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ওর সাথে কাজ করা একটা সহকর্মী ওর উপর ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ে। আর এর জন্য সে মায়ের উপর একটা জঘন্য অভিযোগ তোলে যে তুমি মাসাজ করার সময় কি কাস্টমারদের চুষে দাও নাকি। সিরিয়াসলি এটাই বলছে, মানে বাড়তি সার্ভিস দেয়। এই কারণে হয়তো বেশিরভাগ মানুষ তোমার কাছে মাসাজ করাতে পছন্দ করে। তো এখানে একটা জিনিস বুঝতে হবে, মাই কিন্তু একজন খুবই সমজদার এবং শান্ত প্রকৃতির মহিলা। আর এই জন্য সে হয়তো কারোর সাথে ঝগড়া করতে চায় না। আর এই কারণে সে তার সহকর্মীদের বোঝায় যে আমার প্রতি ঈর্ষান্বিত না হয়ে আমার সমকক্ষ হওয়ার চেষ্টা করো সার্ভিসের মাধ্যমে। তো স্বাভাবিকভাবে এই কথাটা ওই মহিলাটির পছন্দ হয়নি এবং সে তখনই মারামারিতে লিপ্ত হতে যায়। বাট মায়ের গায়ে হাত তোলার আগেই সেখানে একটা সিকিউরিটি গার্ড চলে আসে এবং তাকে আটকে দেয়। আর মায়ও ততক্ষণে বুঝে যায় যে তার এইসব হালতু ফালতু মানুষদের সাথেই সার্ভাইভ করে টিকে থাকতে হবে। তো যাক, এরপর রাতের বেলা যখন ব্যালকনিতে জ্বলতে থাকা লাইটটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়, তখন মাই নিজে থেকে একটা টেবিল বসে সেটা ঠিক করতে থাকে। বাট এরই মাঝে সেখানে এলাকায় থাকে একটা মাতাল লোক আসে এবং তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। তো এরপর মাই জানতে চায় যে আপনি এমন করছেন কেন, বাট ওই লোকটা বলে আমি তোমাকে সাহায্য করতে চাই। তো এরপর মাই যখনই করে কি আরেকটা টুল আনতে ঘরের ভেতরে যায়, তখন ওই মাতাল লোকটি ওর পেছনে পেছনে ঘরে
ঘরে ঢুকে, আর সে জানতো মা এখানে একা থাকে, তো এই কারণে সে ওই সুযোগ নিতে চায়। তবে ওই লোকটির খারাপ উদ্দেশ্য সফল হওয়ার আগেই সেখানে আমাদের নায়ক সব ডংজিল চলে আসে এবং পুরো পরিস্থিতি দেখে সে সঙ্গে সঙ্গে বুঝে যায় এখানে কি হচ্ছিল, আর তারপর সে দেরি না করে ওই শালাকে পেটায়। তো যাই হোক, এরপর এই বিষয়টা যখন সিকিউরিটি গার্ডের কাছে পৌঁছায়, মানে ডংজিল যখন বিচার দেয়, তখন ওই মাতার লোকটি এমন ভাব করে যা লাগে যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে চায় না, এবং লুচ্চা লোকরা সবচেয়ে বেশি অভিনয় জানে। তো ওই লোকটা অত্যন্ত চালাকির সাথে মিথ্যা বলতেই থাকে লাগাতার, আর যেহেতু এখানকার বেশিরভাগ মানুষই বেশ নিচু মেজাজের, তো ওই মাতালটার স্ত্রী ওই মাতালের সাপোর্টই নিচ্ছিল। তো যাই হোক, কোনো মতে বিষয়টা শেষ হলে মাই তো ঘাবড়ে যায় এবং ডংজিল তখন করে কি মাইকে নিয়ে তার প্রিয় রেস্তোরাঁয় যায়, আর রাতের খাবারের সময় তাদের দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। তো মাই তাকে বলে যে আমি তোমাকে যতটা খারাপ মনে করেছিলাম তুমি অতটাও খারাপ নও। তো এতে ডংজিল বলে তুমি আমাকে একবার সুযোগ দিয়ে দেখো, আমি এর চেয়ে অনেক ভালো হয়ে দেখাবো। তো মাই তার এই ফ্লার্ট করার বিষয়টিকে হেসে উড়িয়ে দেয়। আর তারপর ডিনার শেষ করে এই দুজন যখন নিজেদের কলোনিতে ফিরে আসে, তখন দেখে যে তাদের প্রতিবেশীরা সেখানে আরো অনেক বেশি চিল্লাচিল্লি চেঁচামেচি করছে। তো ভেতরে ঢুকলে ঝগড়া লাগবে, জন্য ডংজিল করে কি মাইকে নিয়ে আবার সেই ক্লাবে যায় যেখানে সে পার্ট টাইম পিয়ানো বাজাতো। তো তারা দুজনে এখানে মিলে বেশ ভালো সময় কাটায়, আর দেখতেই পাচ্ছ এটা বন্ধ রয়েছে এখন। আর মাই জীবনে প্রথমবারের মতো এরকম একটা সুন্দর জায়গায় এসেছে, আর তাছাড়া ডংজিলের সঙ্গ তার ভালো লাগছে। তো পরদিন সকালে তারা যখন নিজেদের কলোনিতে পৌঁছায়, তারা দেখে মায়ের মেয়ে মিনের পাশাপাশি মায়ের বাবাও এখানে এসেছে। আর মায়ের বাবার কিন্তু ডাবল সমস্যা রয়েছে। প্রথম সমস্যা রয়েছে সে হচ্ছে মদ খায়, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে জুয়া খেলে। এবং এই লোকটা নেশা এবং জুয়াই দুটো করে প্রচুর টাকা হেরে যেত এবং ঋণ করতো কার কাছ থেকে, ওই যে সুদি দেয় না তাদের কাছ থেকে ঋণ করতো, এবং ঋণ করার পরে মায়ের কাছে এসে টাকা চাইতো। তো এখানে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে বাবা মেয়ের সম্পর্ক মোটেও ভালো নয়, আর বাবার এই বাজে কর্মকাণ্ডের কারণে মাইকে তো বারবার এইভাবে লজ্জিত হতে হতো। আর এখানে আমরা আরো বুঝতে পারি মাই হয়তো তার বাবাকে এর আগে অনেকবার টাকা দিয়েছে, আর এই কারণে সে আর কোনো টাকা পয়সা দিতে চায় না। কিন্তু তারপরে বাবা বলে দেখ, যাদের কাছ থেকে আমি টাকা নিয়েছি ওরা খুব ডেঞ্জারাস, সময় মতো টাকা পরিশোধ না করলে তোর মেয়ের যদি কোনো ক্ষতি করে, মানে বুঝতেই পারছো মায়ের মেয়ে হয়তো ওর বাবার সাথে থাকে, মানে নানার সঙ্গে থাকে, তো এই কারণে মাইকে না চাইতেও টাকা দিতে হয়। তবে এরই মাঝে আমরা দেখতে পাই ওর প্রতিবেশীরা লুকিয়ে লুকিয়ে পুরো ঘটনাটি সরাসরি দেখছিল, কারণ তারা যে কোনো উপায়ে মাইকে জাস্ট নিচু দেখানোর একটা সুযোগ খুঁজছিল। তো যাই হোক, প্রতিবারের মতো এবারও মায়ের বাবা এই প্রতিশ্রুতি দিয়ে চলে যায় যে সে আর কখনোই মদ খাবে না, জুয়া খেলবে না। তবে মায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মেয়ে। তো ওর বাবা চলে যাওয়ার পরে তারা দুজন অনেকক্ষণ কথাবার্তা বলে। তো মাই সবসময় চাইতো তার মেয়ে যেন এখানে থাকে, কিন্তু তার মেয়ে মিন তার মাকে অনেক ভালোবাসে এবং সে এটা বলে মানা করে দেয়, আমি যদি তোমার সাথে থাকি তাহলে তোমার জীবনে অন্য কোনো পুরুষ আসবে না, তোমার জীবনটা এইভাবেই যাক, আমি চাই না। তো প্রকৃতপক্ষে মেয়েও চায় তার মার একটা বয়ফ্রেন্ড হোক বা একটা ছেলে খুঁজে পাক, সে খুশি থাক, এবং সে জানে তার মা তাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, সে কখনোই নিজের খুশির জন্য বাঁচতে পারেনি। তো এরই সাথে কিছু মুহূর্তের জন্য গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর মায়ের মনে পড়তে থাকে যে সে একজন সিঙ্গেল মাদার হিসেবে তার বাচ্চাকে যে বড় করেছে এটা কতটা একটা কঠিন জার্নি ছিল। আর এর পরবর্তী দৃশ্যে দেখানো হয় মায়ের বাবা এবং মেয়ে এই শহরে ছোটখাটো একটা কাজ পেয়ে গিয়েছে, মানে ওরা শহরে এসেছে কিন্তু আলাদা থাকে, আর এই কাজটা যে দিয়েছে তার নাম হচ্ছে মেসেজ চাও। আর এরই সাথে সে মায়ের মেসেজ সেন্টারের একজন নিয়মিত কাস্টমারও, আর এই কারণে সে মাইকেও খুব ভালোবাসে, আর মূলত মায়ের কাজের প্রতি নিষ্ঠার কারণে সে তাকে পছন্দ করে। আর অন্যদিকে ডংজিল তার এক বন্ধুর সাথে মায়ের বিষয়ে কথা বলছিল, মানে আমাদের নায়ক। তো ডংজিলের কথা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সে মাইকে শুধুমাত্র টাইম পাসের জন্য যে পছন্দ করছে তা নয়, সে মাইকে নিয়ে আসলে খুব সিরিয়াস ভালোবাসে। আর এর কিছুদিন পরে মাই যখন তার কাজ শেষ করে মাসাজ সেন্টার থেকে বের হতে যাচ্ছিল, তখন দেখা যায় কে একজন ইচ্ছে করে বাইরে থেকে ওর দরজায় তালা লাগিয়ে দিয়েছে। তো পরিষ্কার বোঝা যায় যে এর পেছনে মায়ের সেই দুই সহকর্মীর হাত রয়েছে, যারা শুরু থেকেই মাইকে একদমই পছন্দ করে না। কিন্তু মায়ের একজন ভালো মনের মানুষ হওয়াতে সেখানকার সে সিকিউরিটি গার্ড, ওই বুড়ো সিকিউরিটি গার্ড ওর উপর খেয়াল রাখতো। ওর যখন দেখে যে মাই বের হচ্ছে না, তখন সে গিয়ে এবং দেখতে পায় যে আটকা পড়ে রয়েছে এবং দরজা খুলে দেয়। তো মাই কিন্তু ততক্ষণ অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর এইরকম পরিস্থিতিতে ওই সিকিউরিটি গার্ড মায়ের কাছে ফেরেস্তার চেয়ে কোনো অংশ কম ছিল না। আবার ওই লোকটির কাছেও মাই ছিল তার মেয়ের মতো, আর মায়ের কাছে ওই লোকটা ছিল তার বাবার মতো। তো যাই হোক, ওই মেয়েগুলোর কারণে মায়ের মেজাজ কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো এর জন্য সে নিজের কলোনিতে যায় না, কারণ ওইখানে গেলে আবার ওগুলো শুরু করবে, বুঝতেই পারছো এই মায়ের কত যন্ত্রণা। তো এই জন্য সে সোজা যায় ডংজিলের ক্লাবে, আর সেখানে ডংজিলের সাথে কথা বলার পরে সে একটু স্বস্তি বোধ করে এবং একে একে নিজের অনেক সমস্যা ওর সঙ্গে শেয়ার করে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার যে মায়ের মনে কিন্তু ডংজিলের জন্য ভালোবাসার মতো কিছু না থাকলেও অন্তত সঙ্গর পছন্দ হতো। তো এখানে ডংজিলোকে বলে, দেখো আমি স্বপ্নেও ভাবিনি তোমার মিনের মতো এত বড় একটা মেয়ে থাকবে, তবে যাই হোক না কেন আমি এখনো তোমাকে পছন্দ করি, আমি সত্যি সত্যি তোমার সঙ্গে রিলেশনশিপ আসতে চাই। বাট মাই বলে, দেখো পছন্দ তো আমিও তোমাকে করি, কিন্তু এই মুহূর্তে আমি কোনো প্রকার প্রেম ভালোবাসায় জড়াতে চাই না। তো যাই হোক, এরপর গভীর রাতে তারা দুজন যখন নিজেদের কলোনিতে ফিরে আসে, তখন ডংজিল মাইকে তার ঘরের সামনে ছেড়ে দিয়ে নিজের ঘরে চলে যায়। কিন্তু হঠাৎ করেই মায়ের যেন কি মনে হয়, সে নিজের ঘরে যাওয়া বাদ দিয়ে সোজা ডংজিলের রুমে এসে পৌঁছায়। আর দুজন তো মোটামুটি একটু মদ খেয়ে এসেছিল, বুঝতেই পারছো, হালকা একটু নেশাগ্রস্ত ছিল। আর মদ খেলে যেটা হয়, তোমার ভিতরে কথার ভিতরে আটকা রাখতে পারবে না, তো মানে ডাইরেক্ট বেরিয়ে যায় সত্যি কথা। তো ও যে ডংজিলকে মনে মনে ভালোবাসতো সেটা আজকে বাইরে বেরিয়ে আসে এবং একটু বেশি সাহস হয়ে গিয়েছে, এই কারণে তারা দুজন একসাথে এখানে থাকে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়, বুঝতেই পারছো। আর এর পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে যখন তার মনে পড়ে গতকাল রাত্রে কি
কামটা করছি ভাই, সিরিয়াসলি ভাই। এই ড্রিঙ্কস করার পরের দিনের কাহিনী সেম সবার। তো সঙ্গে সঙ্গে সেখান থেকে জামা কাপড় পরে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু এরপর সে খেয়াল করে ডংজিল ওকে একদম ওর গার্লফ্রেন্ডের মতো ট্রিট করছে। তো মাই তখন ওকে বলে, কাল রাতে যা কিছু হয়েছে দেখো, ওটা খালি আমার মাল খাওয়ার নেশার কারণে হয়েছে। তো আমাদের মাঝে যে রাশিকরণ হলো এটাকে তুমি সিরিয়াসলি নিও না। অর্থাৎ মাই বোঝাতে চেয়েছিল যে কাল রাতে যেটা হয়েছে এটা কাল রাতেই শেষ। তো এই জন্য ডংজিল প্লিজ তুমি আমাকে নিয়ে দায়িত্বশীল হওয়ার চেষ্টা করো না। বাট ডংজিল ওর সামনে নিজের ভালোবাসা প্রকাশ করে দেয় এবং বলে, বিশ্বাস করো আমি তোমাকে নিয়ে সত্যি অনেক বেশি সিরিয়াস। বিশেষ নয় আলামিনকে ফোন করে জিজ্ঞাসা করো, আমি আসলে সিরিয়াস। তো যাই হোক, তো এই জন্য আমাদের সম্পর্ককে দয়া করে ওয়ান নাইট স্ট্যান্ড বলে নষ্ট করো না। তো ডংজিলের এসব কথা শুনে মাইয়ের মনও গলতে শুরু করে, আর অবশেষে সে তার গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। এবং তারপর তারা সামনের দিনগুলোতে একদম টিনেজ লাভারদের মতো, মানে হাই স্কুল পুরা লাভারদের মতো একসঙ্গে মজা করতে শুরু করে। এবং আশেপাশের সব মানুষ তাদের সম্পর্কে তো জেনে গিয়েছে, কিন্তু এতে এখন আর ডংজিল বা মায়ের কারো কিছু যায় আসে না। এবং পরবর্তী কয়েকদিন ধরে তারা চুটিয়ে প্রেম করতে থাকে এবং অনেক সুন্দর স্মৃতি তৈরি করে। আবার ডংজিল ততক্ষণে মাইকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তো এই জন্য একদিন সে ওকে নিয়ে সাজিয়ে করে কি ওর পরিবারের সঙ্গে দেখা করতে নিয়ে যায়। কিন্তু মাই যখন ডংজিলের বাড়িতে যায়, ও তো মনে করেছিল ডংজিলের মতোই গরিব হবে, কিন্তু দেখা যায় ভাই এটা তো কোটিপতির পোলা ভাই, রাজপ্রাসাদ ওর বাড়ি, ও তো পুরো শখ। এবং সে ভাবে এত বড় লোক একটা ছেলে ওখানে কেন থাকে, মানে ওর ধারণাও নেই যে এত বড় লোক হবে। কিন্তু এর চেয়ে আরো বড় সারপ্রাইজ রয়েছে। মানে মাই যখন এরপর ভেতরে যায়, মানে যখন ডংজিলের মা আসে, তখন দেখা যায় যে এই মহিলার কেউ নয়, এটাই মূলত তার সবচেয়ে প্রিয় ক্লায়েন্ট মিসেস ডাও, বড়লোক ক্লায়েন্ট, যে ওর বাবাকে আর মেয়েকে চাকরি দিয়েছে। তো এখানে মাই তো পুরো শকড হয়ে যায়। আর মিসেস ডাও যখন তার ছেলের এই নতুন গার্লফ্রেন্ডকে দেখে, মানে মাইকে দেখে, সে তো আরো শকড হয়ে যায়। তবে আপাতত এই মাহফিলের পরিবেশটা বজায় রাখার জন্য সে কোনো রিয়াকশন করে না এবং ভালো মতোই খাবার দাবার খায়, আনন্দ উপভোগ করে। আর এর পরের দিন মিসেস ডাও করে কি, মাইকে দেখা করার জন্য একটা চার্জে ডাকে। তো মিসেস ডাও তাকে বলে, দেখো মানুষ হিসেবে আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু দেখো আমার ছেলের বউ হিসেবে আমি তোমাকে কিভাবে পছন্দ করব। তবে আমি তোমাকে সরাসরি নাও করতে চাই না, তবে তোমাকে এটা বুঝতে হবে, তোমার স্ট্যাটাস আমার ছেলের স্ট্যাটাস, তোমার বয়স আমার ছেলের বয়স। আর আমার ছেলে শুরু থেকে একটা প্লে বয় টাইপের ছেলে, সে নিজের দায়িত্ব আজ পর্যন্ত নিতে পারে না এবং আমার সাথে রাগারাগি করে থাকেও হই বস্তিতে। তাহলে বলো, এবং এখনো চলে আমার ক্রেডিট কার্ডের উপর, তো ও তোমার দায়িত্ব কিভাবে নেবে? তো ওদের মধ্যে যখন কথা চলছিল, হঠাৎ করে মিসেস ডাওয়ার কাছে একটা জরুরি কল আসে এবং জানা যায় মায়ের বাবাকে তার যে রেস্টুরেন্টে চাকরি দিয়েছিল সেই রেস্টুরেন্টে কিছু গুন্ডা এসেছে। তো এরপর দেখা যায় মাই আর মিসেস ডাও যখন সেখানে যায়, দেখা যায় যে মায়ের বাবা আবারও জুয়া খেলার জন্য সন্ত্রাসীদের কাছ থেকে টাকা নিয়েছে। আর এই কারণে সন্ত্রাসীরা মিসেস ডাওয়ের রেস্টুরেন্টে চলে এসেছে মায়ের বাবাকে ধরার জন্য। তো মিসেস ডাও সেখানে পৌঁছে ওদের টাকা পরিশোধ করে দেয়, মায়ের বাবাকে বাঁচিয়ে নেয়। আর এই মুহূর্তটা ছিল মায়ের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং সে মাথা নিচু করে সাথে সাথে সেখান থেকে চলে যায়। আর ঘরে পৌঁছানোর পরে সে তার সকল জমানো টাকা তার বাবাকে দিয়ে বলে যে আজকের পর থেকে তুমি কখনোই আর আমার জীবনে হস্তক্ষেপ করবে না, তুমি কখনো পরিচয়ও দিও না যে আমি তোমার সন্তান। এবং লাস্টে এটাও বলে যে আপনার হয়তো ধারণাও নেই যে আপনার জন্য আমার পুরো জীবনটা কত জঘন্য লজ্জার মধ্যে কাটাতে হয়েছে। তো বুঝতেই পারছো অতীতর বাবার জন্য হয়তো ওকে আরো অনেক বেশি হ্যারাস হতে হয়েছিল। তো তাদের এই কথাবার্তা চলার মধ্যেই কিন্তু এখানে আমাদের নায়ক ডংজিল চলে আসে। আর সে মাইকে জিজ্ঞাসা করে যে কি এমন ঘটলো যে আমার মায়ের সঙ্গে দেখা করার পর থেকেই তুমি আমাকে এড়িয়ে চলছো। তো মাই তো এমনিতে এই মুহূর্তে বেশ রেগেছিল। আর তারপর সে ডংজিলের উপর চিৎকার করে বলতে থাকে, তোমার আর আমার মধ্যে আকাশ পাতালের তফাৎ, তুমি ধনী আমি গরিব, তুমি আমার চেয়ে বয়সে ছোট, না তুমি জানো আমার অতীত সম্পর্কে এবং তুমি আমার বর্তমান সমস্যাগুলো সম্পর্কে পুরোপুরি জানো না। আচ্ছা বলো তো তুমি শেষ পর্যন্ত কিভাবে আমার এই ধরনের ঘৃণ্য জীবনের অংশ হতে পারবে? আর সাথে সাথে সে ডংজিলকে এটাও বলে দেয়, তুমি তো আজও নিজের মায়ের টাকাতেই চলছো, তো এই অবস্থাতে তুমি আমার দায়িত্ব কিভাবে নেবে? তো মায়ের এসব কথা শুনে ডংজিল আর কিছুই বলতে পারে না, কারণ কোথাও না কোথাও মাই তো সত্য কথাই বলছিল। আর এরপর সে তখনই নিজের মায়ের সঙ্গে দেখা করার জন্য চলে যায়। আর ডংজিল তখন তাকে জিজ্ঞাসা করে, আপনি মাইকে কি কি বলেছেন? তো এর জবাবে মিসেস ডাও বলে, আমি মায়ের সামনে সেসব সত্য প্রকাশ করে দিয়েছি যা হয়তো তুমি শুনতে চাও না, আর তুমি তো আজও নিজের পায়ে দাঁড়াতে পারোনি, আর এই অবস্থায় তুমি মায়ের মতো কোনো মেয়ের বিয়ে করার কথা ভাবছো কিভাবে? তো ডংজিল তখন বলে, আপনার টাকা ছাড়া কি আর কিছুই চোখে পড়ে না? আপনার নিজের ছেলের খুশির কি কোনো তোয়াক্কা নেই? আর তখন মিসেস ডাও তাকে বলে, আমার টাকা ছাড়া তো তোমার কোনো যোগ্যতাই নেই, আর এই বিষয়ে তোমার যদি কোনো সন্দেহ থাকে তবে এখনই তুমি সেই সব ক্রেডিট কার্ড যা দিয়ে তোমার প্রতিদিনের হাত খরচ চলে এগুলো এখানে রেখে যাও। তো বোঝাই যাচ্ছে যে ডংজিল যখন তার যৌবনের জোশে ছিল, তো তারপর আমরা দেখি ডংজিল করে কি যৌবনের জোশে কোনো কিছু ভেবে না চিন্তে ক্রেডিট কার্ড দিয়ে দেয়। আর এই দিনের পর থেকে ডংজিলের সমস্যারও বাড়তে থাকে। সে যে ক্লাবে পার্ট টাইম পিয়ানো বাজিয়ে কিছু টাকা রোজগার করতো সেখান থেকে তাকে বের করে দেওয়া হয় কারণ তার মায়ের পর। আর এরপরে সে অনেক রকম কাজ খোঁজার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কিছু থেকে তাকে বের করে দেওয়া হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ডংজিলেরও দোষ রয়েছে, কারণ ডংজিল আজ পর্যন্ত কোনো কঠোর পরিশ্রমে কাজ করেনি, তো এই জন্য সে জানেও না যে কিভাবে চাকরি করতে হয়। তবে সে চাইলে কিন্তু নিজের মায়ের কাছে ফেরত এসে এই সব সমস্যার সমাধান করতে পারতো, কিন্তু সে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য সে চেষ্টাও করায়নি। তবে মাই করেছে কি মিসেস ডাওয়ের কথায় প্রভাবিত হয়ে ডংজিলের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিল। আবার এরই মাঝে হয় কি, ওই মহল্লার যে মহিলারা রয়েছে তারা তো মায়ের সঙ্গে ঝগড়া করার সুযোগ পাচ্ছে না, তো সব মহিলা জোট করে কি মায়ের সঙ্গে ঝগড়া করতে থাকে। তাদের অভিযোগ ছিল যে মাই তাদের স্বামীদের উপর নজর রাখছে, এই কারণে তাদের স্বামীরা আজকাল
আজকাল তাদের দিকে মনোযোগ দিচ্ছে না। মানে দেখতেই পাচ্ছ মাই তো একটা সুন্দরী মেয়ে, এখন পুরুষদের তো ওর প্রতি নজর থাকবে, আর ওদের বইয়ের যে সাইজ, কিন্তু এই দোষটাও মায়ের। তো মায়ের কিন্তু খুব রাগ হচ্ছিল ওদের উপর, কিন্তু প্রতিবারের মতো এবারে কোনো ঝগড়া না করে সে চুপচাপ এখান থেকে যেতে থাকে। আর এরপর সে ওখান দিয়ে যখন যাচ্ছিল তখনই এই মহল্লায় বসবাস করে মিসেস চাও নামের একটা মহিলা আসে এবং বলে, তুমি কতদিন পর্যন্ত এদের ভয় পালিয়ে বেড়াবে? তুমি যতটা ভয় পাবে ওরা তোমাকে ততটাই ভয় দেখাবে। ভালো হবে তুমি সাহস হয়ে এদের মোকাবেলা করো, কারণ নিজের জীবনে সুখে বাঁচার পূর্ণ অধিকার তোমারও রয়েছে। তবে মায়ের সমস্যা এখানে কিন্তু শেষ হয় না। এরপর সে যখন নিজের কাজ করার জন্য ম্যাসেজ সেন্টারে যায় তখন তার সহকর্মী তার উপর মিথ্যা অপবাদ দিয়ে তাকে থাপ্পড় মেরে বের করে দেয়। তো মাই একদমই বুঝতে পারছিল না যে এসব আসলে কি হচ্ছে, কেন অযথাই তার পুরো দুনিয়া শত্রু হয়ে দাঁড়াচ্ছে। বাট হঠাৎ করেই সে তার জীবনের সকল ভয় ভূতের রূপ নিয়ে দেখা শুরু করে। আর এতে বোঝা যায় যে মায়ের অতীত অত্যন্ত পীড়াদায়ক ছিল এবং আজও ভেতর থেকে সে অনেক ভীত এবং শঙ্কিত। তবে এরই মাঝে মিসেস চাওয়ের সেই উপদেশ তার মনে পড়ে যায়, ভয় পেয়ে পালানোর বদলে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করা উচিত। আর এরপর সে কিছুটা সাহস সঞ্চয় করে এবং আবারও সেই সহকর্মীর কাছে পৌঁছায়। আর এইবার মাই ওকে করে কি ইচ্ছা মতো কেলায়, নির্মম মতো পেরোতে থাকে, কারণ মাই বুঝতে পেরেছিল যে শয়তানদের জন্য সে এখানে চাকরি করতে পারবে না। আর এই কারণে চাকরি ছাড়ার আগে মনের খুশি মতো ওদেরকে পিটিয়ে দেয়। আর এই মারামারির কারণে যেটা হয়, ওকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর ভিডিওর এই পর্যায়ে আমরা একটু ব্রেক নিচ্ছি এবং তুমি একটু কষ্ট করে একটু টেনে তারপরে মূল ভিডিওতে যাও। এটা একটা হাম্বল রিকোয়েস্ট, একটু টানো। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো আমরা কি দেখেছিলাম যে মাই তো আর সহ্য করতে পারেনি, ওর কলিগদের পিটিয়েছে এবং চাকরি হারার পরে বা হতাশ হয়ে বাড়ির দিকে যাচ্ছে। আর তখন তার আবারও ডংজিলের কথা খুব মনে পড়তে থাকে। আর কি হয়, কিছুক্ষণ পরে সত্যি সত্যি কোইন্সিডেন্সলি ডংজিল ওর সাথে দেখা করতে আসে এবং এইবার ডংজিল যেটা করেছে, সে প্রথমবারের মতো নিজের উপার্জনের টাকা দিয়ে মায়ের জন্য উপহার কিনে নিয়ে এসেছিল। এবং ডংজিলের এই ভালোবাসা দেখে মাই এবার বেশ ইমোশনাল হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে কেবল আমার কারণেই এই ধনী পরিবারের ছেলেকে এত শত কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এই জন্য এখন মাই নিজের মনে চেপে রাখা আবেগ আর লুকাতে চায় না। আর তারপর সে ডংজিলের সামনে নিজের ভালোবাসা প্রকাশ করে এবং বলে, এই দুনিয়ার ভয়ে আমি সবসময় নিজেকে তোমার কাছ থেকে দূরে রেখেছি, কিন্তু এখন আমি আর এই একাকিত্ব সহ্য করতে চাই না। এখন থেকে আমার আর কিছু যায় আসে না মানুষ কি বললো, কে কি ভাবলো, এবং আজকে এখন থেকে তোমার সাথে আমি একটা স্থায়ী সম্পর্কে জড়াতে চাই। তো এরপর ডংজিলও তাকে জড়িয়ে ধরে এবং প্রতিজ্ঞা করে সে সবসময় এভাবেই তার পাশে থাকবে। আর এরপর তারা দুজন আবার আগের মতোই কারো কোনো কিছু পরোয়া না করে একসাথে ঘুরে বেড়াতে থাকে এবং আনন্দ করতে শুরু করে। আর মায়ও মেনে নিয়েছিল যে তারও সুখী হওয়ার অধিকার আছে, কারণ লাইফ একটাই। আর এজন্য যদি সমাজের নিয়ম ভাঙতে হয়, এজন্য যদি সমাজের প্রচলিত ওই কি বলে বাধা ভাঙতে হয়, সেটা ভাঙবে। তো এর কিছুদিন পরে ডংজিলের মা তাদের দুজনকে রাতের খাবারের জন্য বাড়িতে আমন্ত্রণ জানায় এবং তারা দুজনেই মনে করছিল যে হয়তো মিসেস ডাউ তাদের এই সম্পর্কের কথা মেনে নিয়েছে। কিন্তু সেখানে পৌঁছে মাই মারাত্মকভাবে অবাক হয়ে যায়, কারণ সেখানে গিয়ে সে তার মেয়ে মিনকে দেখতে পায়, যাকে আগে এখানে ডাকা হয়েছিল, এবং বুঝতে পারে এখানে কোনো ঘটনা ঘটবে। তবে দেখা যায় শুরুতে সবকিছু স্বাভাবিক চলছিল, সবাই হাসি ঠাট্টা করে ডিনার উপভোগ করছিল, কিন্তু হঠাৎ করে মিসেস ডাউ মায়ের সামনে একটা প্রস্তাব রাখে। সে বলে, তুমি যদি আমার ছেলের সঙ্গে ব্রেকআপ করে নাও, তার বিনিময়ে আমি তোমার মেয়ের ভবিষ্যৎ গড়ে দেবো, পুরোপুরি সুরক্ষিত করে দেবো, পুরো পড়ালেখার খরচ আমার। তবে মিসেস ডাউয়ের এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই, বিশেষ করে মিসেস ডাউয়ের ছেলে, পুরো স্তব্ধ হয়ে যায়। কিন্তু এই শর্ত মায় যখন রাজি হয় না, তখন মিসেস ডাউ তার শেষ ট্রাম্প কার্ডটি ফেলে। প্রকৃতপক্ষে সে মায়ের বাবাকে এখানে ডেকে রেখেছিল এবং অনেক টাকা খাইয়ে রেখেছিল। তো এরপর মিসেস ডাউ তাকে বলে, আচ্ছা তুমি তোমার মেয়ের সম্পর্কে আমাদের সামনে সকল সত্য প্রকাশ করবে। তো এরপর এই নিকৃষ্ট লোকটা, আই মিন মায়ের বাবা, এমন কিছু বলে যেটা হয়তো কোনো বাবাই তার মেয়ের সম্পর্কে বলতে চাইবে না। তো সে বলে তার মেয়ে শুরু থেকে একটা চরিত্রহীন মেয়ে এবং এর আগেও অনেক পুরুষের সাথে সম্পর্ক ছিল, আর এই কারণেই বিয়ের আগে সে গর্ভবতী হয়ে যায় এবং এই বাচ্চার বাবাকে তাও জানে না। তো বাবার মুখে এইসব মিথ্যা কথা শুনে মাই মনে করে ভেতর থেকে শিউরে ওঠে। আর ওই সময় ফ্ল্যাশব্যাকের আমরা একটা দৃশ্য দেখতে পাই, যেখানে মায়ের অতীতের কিছু ঝলক আমাদেরকে দেখানো হয়। তো মায়ের বাবা মূলত শুরু থেকে একজন মদ্যপ এবং জুয়ারি লোক ছিল, আর তারপর এমন একটা সময় এসেছিল যখন সে প্রচুর ঋণের বোঝায় তার মেয়েকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। আর এ কারণে
কারণে মাইকে না চাইতেও ওই পতিতালয়ে থাকতে হয়েছে এবং তারপর অনেক কষ্টে সেই পতিতালয় থেকে সে বের হয়ে সে নতুন পথ বেছে নেয়। আর এই অতীত নিয়েই মাই মূলত সবসময় ভয় থাকতো এবং মা এখানে পুরো আতঙ্কিত হয়ে পড়ে এবং স্বপ্নও যেটা সে ভাবেনি সেটা তার বাবা টাকার জন্য এটা করে দিল। তো এটা শোনার পরে মিসেস ডাও তার ছেলেকে বলে, বলো এরকম একটা পতিতার সাথে তুমি বিয়ে করবে আর এটা মেনে নেবো? আমি কিভাবে এটা করবো বলো? কিন্তু এত কিছু হওয়ার পরেও ডংজিল কিন্তু মায়ের সঙ্গেই থাকতে যাচ্ছিল, কিন্তু মাইকে দেখো পাগল হয়ে গিয়েছে পুরো এগুলো শুনে। তো এখানে ডংজিল বলে, মায়ের অতীত নিয়ে আমার কাছে যায় আসে না, আমি কেবল ওর সাথে বর্তমান আর ভবিষ্যৎ দেখতে চাই। তবে এরপরও তার পরিবারের লোকজন রাজি হয় না। আর তখনই ডংজিলের যে খালাতো ভাই সে আসে, ঝগড়া হয়ে যায়। আর এরই মাঝে মায়ে যখন বাড়ি পৌঁছায় সে দেখে তার বাবা এখনো নিজের জঘন্য স্বভাব শুধরায়নি। আর সে মায়ের সামনে অনেক টাকা রেখে দিয়ে বলে, দেখো এগুলো তো আমাদের পরিবারের জন্য আমি করেছি, এই যে আমরা এতগুলো যে টাকা পেলাম এখন থেকে আমাদের তো আর কোনো টাকার সমস্যা থাকবে না। তো মায়ের বাবার এই আচরণ মায়ের সহ্য ক্ষমতার বাইরে চলে যায় এবং সে করে কি মিসেস ডাওয়ার দেওয়ার সকল টাকা জানালা দিয়ে ফেলে দেয়। যে বুঝতেই পারছে এটা বস্তি এলাকা, কতগুলো টাকা যদি পরে কি অবস্থা হবে। তো মায়ের বাবা এটা সহ্য করতে পারে না, সে করে কি দ্রুত পাগল মতো যখন নামতে যায় পা পিছলে পড়ে মাথায় বাড়ি খেয়ে শালার পোশালা সেখানেই মরে যায় ফটোস্ট্যান্ড করে। মানে এভাবে টাকার জন্য হাহাকার করতে করতে মায়ের বাবা লাস্টে মারা যায়। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, একটা পরিবারে যদি মাদকাসক্ত বা মনে করো জুয়ারি থাকে তাহলে তার পরিবারের যে একটা সমস্যাটা ফেস করতে হয় বাকি সবার, এটা আর কি এখানে আমরা দেখলাম। তো এর কিছুদিন পরে মাই আবারও ডংজিলের সঙ্গে দেখা করতে আসে। যদিও সে এখনো তাকে অনেক ভালোবাসে, কিন্তু এখনো হয়তো তার মনে হচ্ছিল যে তাদের দুজনের মধ্যে এই সম্পর্ক কোথাও না কোথাও আশেপাশে মানুষদের জন্য বিপদ ডেকে আনছে। আর তাই ডংজিলকে মাই অনুরোধ করে, তুমি ব্রেকআপ করে তোমার জীবনে এগিয়ে নাও। আর তাছাড়া মিসেস ডায়ের শরীর খুব বেশ খারাপ, আর সে ওই বিছানায় শুয়েও তার ছেলের কাছে একটা ইচ্ছাই করেছে যে তুই প্লিজ মাইক অন্তত বিয়ে করবি না, তোর জীবনে এগিয়ে নে। তো মাই এই কথাগুলো মূলত শুনেছিল আর এই জন্য সে আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। তো ডংজিল তখন মাইকে বলে, আচ্ছা তুমি আমাকে কিছু বছর সময় দাও, আমি শীঘ্রই নিজের পায়ে দাঁড়াবো আর আমার মাকে বুঝিয়ে রাজি করিয়ে নেব। তো ডংজিলের এরকম জেদ দেখে মাই অবশেষে এই শর্তে রাজি হয় যে আগামী 5 বছর পর্যন্ত তারা একে অপরের সঙ্গে দেখা করবে না। তবে তারপরেও যদি ডংজিলের মনে মায়ের জন্য আগের মতোই ভালোবাসা থাকে তাহলে সে অবশ্যই ডংজিলকে বিয়ে করে পরবর্তী জীবনটা একসাথে কাটাবে। তো যাই হোক, শর্তের সাথে সাথেই তারা একে অপরের সঙ্গে আলাদা হতে প্রস্তুত হয়ে যায়। আর এরপর দৃশ্যটা এখানে শেষ হয়। আর এরপর সরাসরি আমাদের 5 বছরের পরে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি যে অনেক কঠোর পরিশ্রম এবং সংগ্রামের পরে মাই নিজের জন্য সুন্দর একটা স্পা সেন্টার খুলে ফেলেছে। মানে এখন মাই মোটামুটি ধনী, তার চেহারা রূপ এখন আগের চেয়েও বেটার হয়েছে। মানে 40 বছর দেখলে বোঝাই যায় না। এমনি তোমার ওই চাইনিজ ভিয়েতনামিজের মনে করো যে ওদের শরীরের বান ভালো বা কি যেন বলে আর কি খাঁটি বাংলায়, তার উপর মনে করো বড়লোক হয়েছে। তো তখন একদিন হঠাৎ করে একটা চেনা মুখ তার স্পা সেন্টারে আসে। তো এত বছর পর ডংজিলকে নিজের চোখের সামনে দেখে মাই তো ভীষণ খুশি হয়, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, কিচ্ছু বলতে পারে না। তো তখন মায়ের মনে হয় যে ডংজিল ফিরে এসেছে, কথা রেখেছে, ডংজিল 5 বছর পরে ফিরে এসেছে। কিন্তু হঠাৎ করেই ডংজিলের মা মিসেস ডাও একটা মেয়েকে নিয়ে সেখানে আসে, যে দেখতে একটু পাগলা পাগলা স্বভাবের। তো তখনই মাই জানতে পারে যে মিসেস ডাওয়ের সাথে যে মেয়েটা রয়েছে পাগলা টাইপের, এটা তার পুরনো প্রেমিক ডংজিলের বর্তমান স্ত্রী। অর্থাৎ ডংজিল জীবনে কিছু বাল ফলাইতে পারে নাই, ওই হালা লাস্টে মায়ের পায়ের নিচে পড়ছে এবং মায়ের মন রাখতে সে মায়ের মন মতো বিয়ে করেছে। কিন্তু এই জায়গায় যে মেয়েটি আমাদের মাই, যে ছোটবেলা থেকে নিজের ক্ষমতা এসেছে, সে কিন্তু তার কথা রেখেছে, সেই পজিশনে এসেছে। যাই হোক, ডংজিলের জন্য অপেক্ষা করছিল। তো এখানে মিসেস ডাও মূলত এসেছে কিশোর জন্য, মায়ের কাছে ক্ষমা চাইতে, কারণ তার মরার টাইম হয়ে গিয়েছে এবং কথায় আছে সাপ মরার পরে সোজা হয়। যত তেজাইরা মানুষ দেখবা বুড়া হইলে একবারে সোজা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আর সারা জীবন 2 নম্বরই করবে, কিন্তু বুড়া হইলে দেখবা দাঁড়িয়ে 2 রাখছে, হজমজ করে একবারে ভালো মানুষ। তো এরকম হয়েছে ব্যাপারটা। তো যাই হোক, মাই বলে না কি বলছেন, আপনারা খুশি, এটা দেখে আমি খুশি। তো ডংজিলকে ওর পরিবারের সাথে সুখে থাকতে দেখে মাই তার সাথে আর কোনো পুরনো কথা বলার সাহস করে না, যে কি বলবে যে তুমি তোমার কথা রাখলে না, এই ধরনের আর কিছু বলে না। এবং ডংজিলকে বলে, আমি খুব খুশি হয়েছি যে তুমি তোমার জীবনটা এগিয়ে নিয়ে গিয়েছো আর আমি আমার জীবনে এগিয়ে নিয়ে গিয়েছি, আর আমার একটা বয়ফ্রেন্ডও আছে। আর তখনই একটা ব্যক্তি গাড়ি নিয়ে আসে। তো মাই তখন ডংজিলকে ইশারা করে বলে, ওই গাড়িতে যে ছেলেটা বসে রয়েছে না, ওইটাই আমার বয়ফ্রেন্ড। মাই এখানে তো থাকতে পারছিল না, ও একটা কাজের ছুটিতে ওদেরকে বসতে বলে সে গাড়িতে উঠে বসে। কিন্তু আমরা এরপর জানতে পারি যে মাই আসলে মিথ্যা বলেছে, ওই লোকটার বয়ফ্রেন্ড নয়, ওর ড্রাইভার। আর এটাই সত্য যে মাই আজও তার পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেনি, সে মুভ অন করতে পারেনি, সে ডংজিলের জন্য অপেক্ষা করছিল। তবে ডংজিলকে তার পরিবারের সাথে সুখে থাকতে দেখে তার ভালোই লাগে, কিন্তু এরই সাথে সাথে তার সমস্ত আশাও ভেঙে চুরমার হয়ে যায়, যে বিগত 5 বছর ধরে যার স্বপ্নে সেই পর্যন্ত এসেছে, যার জন্য এই সাম্রাজ্য করেছে, সেই নেই। তো এই কারণে সে পুরনো দিনগুলোর কথা মনে করে শুধুমাত্র কেঁদেই যাচ্ছিল। আর এরকম একটা আবেগময় সমাপ্তির মাধ্যমে এই গল্পটা শেষ হয়। তো যাই হোক, অনেকে বলতে পারো যে মেয়ের আবার এরকম করে নাকি। দেখো, এটা ছেলের মেয়ের ব্যাপার না, এটা হচ্ছে দায়িত্ববোধের ব্যাপার, রেসপন্সিবিলিটির ব্যাপার। অনেক ছেলেরাও মেয়েদের চেয়ে অনেক বেশি ডিপেন্ডেন্ট হতে পারে, বিশেষ করে যারা মনে করো যে, আমি শর্টকাট আমার কথাই বলি, আমি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, আমি যা হ্যান্ডেল করতে পারবো আমার ছেলে কিন্তু এটা পারবে না। হ্যাঁ, ও কিন্তু ডিপেন্ডেন্টই থাকবে। কিন্তু অপর ক্ষেত্রে মনে করো যে একটা মেয়েও এরকম হতে পারে, এরকম অনেক মেয়ে আছে কিন্তু ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে আর সেই লেভেলের প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিন্তু একটা ছেলের চেয়ে বেশি মনে করো যে স্ট্রং। তো এখানে মেয়েটা স্ট্রং বেশি। তবে আমার মনে হয় ডংজিল কাজটা ভালো করে নাই। ফিনিশিং দেখে এই নায়িকার জন্য আমি খুব কষ্ট পেলাম, কারণ দেখো পুরোটা সিনেমাতে এই বেচারি, মানে এই সিনেমা যখন আমি এক্সপ্লেন দেখার জন্য এটার হিন্দি এক্সপ্লেন দেখছিলাম, তো ওখানে আমি বলছিলাম যে সারা একটা মানুষকে কত কষ্ট
কষ্ট দেওয়া যায়। মানে এই মাইকে দেখো এই বেচারি কত কষ্ট পাইছে, মানে একটা মানুষকে সর্বোচ্চ যত হিন করা যায়, যত নেগলেক্ট, যত কষ্ট থাকতে পারে সেটা মায়ের উপর দিয়ে গেছে এবং ফিনিশিংটাও ভালো হয় নাই। তো এটা খুবই বাস্তবধর্মী একটা গল্প এবং বেশিরভাগ ক্ষেত্রে এইটাই হয় ভাই, বাস্তবধর্মী গল্প এইটাই হয়, ফিনিশিং সাধারণত খারাপই হয়। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের যে ওয়েবসাইট রয়েছে সাবেস অন, সেটার ক্যাম্পেইন খুব শীঘ্রই স্টার্ট হবে, কারণ ভয়েস দেওয়ার পর কয়েকদিন সময় লাগে তোমার ভিডিওটা রেডি হতে। তো যাই হোক, ক্যাম্পেইনটা তোমরা কিন্তু অবশ্যই সফল করবে। একটা হাম্বল রিকোয়েস্ট, এবং একটা প্রোডাক্ট হলেও আমাদের কাছ থেকে তোমরা অর্ডার করবে এবং আমি এটা বাইরে কোনোভাবেই আমি প্রমোট করবো না। ফর এক্সাম্পল, আমরা ফেসবুকে বুস্ট করবো না, আমরা ইউটিউবে বুস্ট করবো না, কাউকে দিব আমরা অন্য কাউকে করাবো না। শুধুমাত্র আমার যে ফ্যানগুলো রয়েছে, আমাদের যে অডিয়েন্স রয়েছে, তাদের মধ্যে আমরা এই সেলিং টার্গেটটা পূরণ করব। এবং এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের যে সেলিং টার্গেটে ক্যাম্পেইন যদি এতদিনে হয়ে থাকে, যদি অ্যানাউন্স হয়ে থাকে ক্যাম্পেইন, কিন্তু আমাদের সেলিং এর 60% খরচ আমরা করবো। দেখা গেল আমরা 20,000 সেলিং এর টার্গেট নিয়েছি, কারণ প্রোডাক্টগুলো তো আমাদের না, আমরা তো এখানে জাস্ট কমিশন পাবো। তো 20,000 সেলিং এর টার্গেট আমরা নিয়েছি, যদি না হয় 10,000 হয়, তাহলে 10,000 অনুযায়ী যা লাভ হবে সেটা আমরা দেবো। কিন্তু আমি আমার কথা রাখবো, আর তোমাদের সাথে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তোমরা জানো আমি কোন ধরনের মানুষ। তো এখানে আমার নিজেকে প্রমাণ করার কিছু নাই, তবে আমি রিকোয়েস্ট করব তোমরা আমার এই ক্যাম্পেইনটা সফল করে দেবে, প্লিজ, হাম্বল রিকোয়েস্ট। এবং আমরা সেখানে আরো কম দামি কিছু প্রোডাক্ট অ্যাড করবো, যাতে তোমরা অন্তত ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবো অল্প টাকার মধ্যে হলেও। বিদায় নিচ্ছি ভাই।